বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র শর্ত হচ্ছে দুইটি। এক নম্বর শর্ত হচ্ছে স্থির অবস্থান থেকে পড়বে, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে বিনা বাধায় পড়বে। বাস্তবে আমরা যে বিষয়টা দেখি, কোন একটা বস্তু যদি একটা হালকা বস্তু আর একটা ভারী বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে ভারী বস্তুটা খুব তাড়াতাড়ি মাটিতে পড়ে এবং হালকা বস্তুটা পড়তে দেরি হয়। এই ক্ষেত্রে কেন হয়? কারণটা হচ্ছে কি, বাতাসের বাধা থাকে। তো ভারী বস্তুটা বাতাসের বাধাটা খুব তাড়াতাড়ি কাটিয়ে তুলতে পারে এবং হালকা বস্তুটা বাতাসের বাধা খুব তাড়াতাড়ি কাটিয়ে তুলতে পারে না। বিধায় হালকা বস্তুটার ক্ষেত্রে বেশি সময় লাগে এবং ভারী বস্তুটার ক্ষেত্রে কম সময় লাগে। যদি স্থির অবস্থান থেকে পড়ে এবং কোনো ধরনের বাধাই না থাকে, কোনো ধরনের বাতাসের বাধা নাই বা অন্য কোনো ধরনের বাধা নাই, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে বিজ্ঞানী গ্যালিলিও পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। পরীক্ষা নিরীক্ষা করে তিনটা সূত্র প্রদান করেন। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্র যেটা বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ একটা বস্তু, হালকা বস্তু এবং ভারী বস্তু, যে কোনো বস্তুই হোক, এগুলা দুই বা ততোধিক বস্তু যদি হয়, একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তু, এটা যদি স্থির অবস্থান থেকে ফেলে দেওয়া হয় এবং এটা যদি বিনা বাধায় পড়ে, অর্থাৎ কোনো ধরনের বাতাসের বাধা না থাকে, সেক্ষেত্রে বলা হয়েছে কি, সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ একটা ভারী বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করবে এবং একটা হালকা বস্তু ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করবে। তারপর হচ্ছে দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সেই সময়ের সমানুপাতিক। তাহলে স্থির অবস্থান থেকে, শর্ত হচ্ছে দুইটা। একটা লেখে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সেই সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, প্রাপ্ত বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, সময়টাকে কি দ্বারা প্রকাশ করা হয়? টি। আর সমানুপাতিক চিহ্ন হচ্ছে এরকম। তাহলে আমরা যদি এই দ্বিতীয় নম্বর সূত্রটা দেখি, যে একটা বস্তু, অর্থাৎ একটা বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়লে তার নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগটা হচ্ছে ভি এবং সেই সময়ের সমানুপাতিক সময়টা হচ্ছে কি, টি। সেই সময়ের সমানুপাতিক, তাহলে ভি সমানুপাতিক হচ্ছে কি, টি। তাহলে দেখা যাচ্ছে কোন একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে। তাহলে প্রথম 1 সেকেন্ড পর বস্তুটার বেগ যদি কত হয়, 9.8 মিটার পার সেকেন্ড হয়, বেগ বৃদ্ধি পায়। স্থির অবস্থান থেকে যদি পরে আদি বেগ যদি কত হয়, 0 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সময় যত বাড়বে বেগ তত বাড়বে। সমানুপাতিক মানে হচ্ছে কি, যে হাতের ডান পাশের রাশির মান যত বাড়বে বাম পাশের রাশির মান তত বাড়বে। সেক্ষেত্রে তাহলে বলা হলো কি, 1 সেকেন্ড পরে বেগ যদি কত হয়, 9.8 মিটার পার সেকেন্ড হয়, পরবর্তী সময় যদি দ্বিগুণ করা হয়, তাহলে 1 সেকেন্ডের দ্বিগুণ হচ্ছে কত, 2 সেকেন্ড। তাহলে সেই ক্ষেত্রে সময় দ্বিগুণ করলে বেগটা হবে কত গুণ, দ্বিগুণ, অর্থাৎ 2 গুণন হবে কত, 9.8 মিটার পার সেকেন্ড। আবার আমরা যদি সময়টা 3 গুণ করি, তাহলে সময় 3 গুণ করলে বেগ কত গুণ হবে, 3 গুণ। তাহলে বেগটা হবে কত, 19.9.8 এর কত গুণ, 3 গুণ। তাহলে এই ক্ষেত্রে আমরা বিষয়টা দেখতেছি কি, প্রথম 1 সেকেন্ডের ক্ষেত্রে বেগটা পাইতেছি কত, 1 সেকেন্ড পরে বেগ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় 1 সেকেন্ডের পরে বেগটা পাইতেছি কত, 9.8 এর দ্বিগুণ, অর্থাৎ 19.6 মিটার পার সেকেন্ড। তৃতীয় 1 সেকেন্ড পরে বেগটা হচ্ছে কত, 9.8 এর 3 গুণ, অর্থাৎ 29.4 মিটার পার সেকেন্ড। তার মানে বিষয়টা কি বোঝা গেল, একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ার টাইমে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায়। কতটুকু করে বেগ বৃদ্ধি পাবে, 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাবে। 1 সেকেন্ড পরে বেগ হবে কত, 9.8 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে বেগটা হবে কত, 19.6 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে বেগটা হবে 29.4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ডের 3 গুণ পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তারপর আমরা তৃতীয় নম্বর সূত্রটা দেখব, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সেই সময়ের সমানুপাতিক। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, কোনো বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে, সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বা সরণ হচ্ছে কি, এইচ। তারপর সেই সময়ের সময়টা হচ্ছে কি, টি। সেই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এই বিষয়টা কিভাবে বলতে পারি, দ্বিতীয় নম্বর সূত্র, অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে, সেই ক্ষেত্রে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব যদি এইচ হয় এবং সেই সময়টা যদি টি হয়, সেই সময়ের বর্গের বলতে স্কয়ার, সেই সময়ের বর্গের সমানুপাতিক।
এই বিষয়টা দ্বারা কি বোঝায়? সময় যদি দ্বিগুণ করা হয় অতিক্রান্ত দূরত্ব হবে কত? 4 গুণ। সময় যদি 3 গুণ করা হয় অতিক্রান্ত দূরত্ব হবে কত? 3 থেকে 9 গুণ। অর্থাৎ কিভাবে বোঝা যায় এটা? ক্ষেত্রে সময় মানে h ইকুয়াল টু t কে যদি দ্বিগুণ করি 2 এর উপর স্কয়ার, অর্থাৎ কত আসতেছে 4 গুণ। তারপরে আমরা যদি সময় 3 গুণ করি তাহলে 3 এর উপর স্কয়ার আস্তে আস্তে কত? h এর মান 3 থেকে 9 গুণ। তাহলে বিষয়টা এরকম যে একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়লো, বস্তুটা প্রথম সেকেন্ড 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি 10 মিটার হয়, তাহলে বস্তুটা দ্বিতীয় সেকেন্ডে প্রথম থেকে যদি আমরা চিন্তা করি তাহলে 1 সেকেন্ড আর 1 সেকেন্ড হইল কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড সময় যদি আমরা দ্বিগুণ করি সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে কি? প্রথম 1 সেকেন্ডের 4 গুণ। তাহলে 10 এর 4 গুণ করলে কত হবে? 40 মিটার। অর্থাৎ এখানে একটা বিষয় বোঝা যাচ্ছে, প্রথম 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 মিটার, কিন্তু পরবর্তী 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পায় কতটুকু হয়েছে? 40 থেকে 10 বাদ দিলে কত হবে? 30। অর্থাৎ 3 গুণ হবে। কত গুণ? কত গুণ বৃদ্ধি পাইছে? 3 গুণ। পরবর্তী আমরা যদি বলি সময়টাকে যদি আমরা 3 গুণ করব, সময়টা আমরা যদি 3 সেকেন্ড করি তাহলে সময় 3 গুণ করলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 3 থেকে 9 গুণ। তাহলে প্রথম অতিক্রান্ত দূরত্ব ছিল কত? 10 মিটার। এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে কত? 90 মিটার। তাহলে আবারও বলছি যে 1 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব যদি কত? 10 মিটার হয় প্রথম 1 সেকেন্ড পর, তাহলে প্রথম থেকে 2 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে কত? 40 মিটার। অর্থাৎ এইখান থেকে এইটুকু সময় যদি কত? 2 সেকেন্ড লাগে, তাহলে এইখান থেকে এইটুকুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 40 মিটার। আবার এইখান থেকে এইটুকুর ক্ষেত্রে সময় যদি কত? 3 সেকেন্ড লাগে, তাহলে প্রথম থেকে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 90 মিটার। তাহলে এই প্রথম 1 সেকেন্ডে 10 মিটার এটা বুঝলাম, কিন্তু পরবর্তী 1 সেকেন্ডে কত মিটার সেটা আমাদের বুঝতে হবে। তাহলে এখান থেকে আমার প্রথম 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 10 মিটার, এখান থেকে যদি বিয়োগ করি অর্থাৎ 40 থেকে যদি 10 চলে যায় সেক্ষেত্রে হবে কত? 30 মিটার। আবার এই ক্ষেত্রে যদি চিন্তা করা হয় যে তৃতীয়তম সেকেন্ড বা তৃতীয় 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে, এখানে যদি 1 সেকেন্ডের কথা চিন্তা করা হয় তাহলে এই 1 সেকেন্ড হচ্ছে 10 মিটার, পরবর্তী 1 সেকেন্ড হচ্ছে কত? 30 মিটার। কিন্তু সর্বমোট এইখান থেকে এইটুকুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত মিটার? তৃতীয় সেকেন্ড হচ্ছে 90 মিটার। তাহলে 10 আর 30 বিয়োগ 10 আর 30 যোগ করলে হবে কত? 40। তাহলে 90 থেকে 40 বাদ দিলে হবে কত? 50 মিটার। তার মানে আমরা বুঝলাম প্রথম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 মিটার, দ্বিতীয়তম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 30 মিটার, আর তৃতীয়তম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 50 মিটার। এই ক্ষেত্রে সময়গুলা সমান, কিন্তু বেগ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সময়ের সাথে সাথে এই যে এখানে যদি বলা হয়েছিল এরকম প্রথম 1 সেকেন্ডে বেগ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, কিন্তু পরবর্তী দ্বিতীয়তম 1 সেকেন্ডে তার শেষ বেগটা হবে কত? 19.6 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাওয়ার কারণে সময় 1 সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডের ক্ষেত্রে সময়ের সাথে সাথে কি অতিক্রান্ত দূরত্ব বাড়বে। এটা কিভাবে? বর্গের সমানুপাতিক থেকে অতিক্রান্ত দূরত্ব বাড়বে। এখন একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, সেক্ষেত্রে আমরা যদি বলি বস্তুটার t1 সময়ে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে h1, ধরে নিচ্ছি t1 সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে h1। তাহলে সুতরাং h1 সমানুপাতিক হচ্ছে কি? t1 এর উপর স্কয়ার। এই সূত্র অনুযায়ী যেহেতু h সমানুপাতিক t স্কয়ার, তার মানে h1 সমানুপাতিক t1 এর উপর স্কয়ার। এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। আবার t2 সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি? h2। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি h2 সমানুপাতিক t2 এর উপর স্কয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। তাহলে আমরা যদি বলি 2 নং ভাগ 1 নং, তাহলে সমীকরণের বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ করতে হয়, তাহলে 2 নংকে আমরা 1 নং দ্বারা ভাগ করব। তাহলে বাম পাশে হলো h2, এটা হলো h1। তাহলে h2 ভাগ হচ্ছে কত? h1 সমান t2 এর উপর স্কয়ার ভাগ হচ্ছে কত? t1 এর উপর স্কয়ার, বা আমরা বলতে পারি h2 ভাগ হচ্ছে কি? h1 সমান t2 ভাগ হচ্ছে কত? t1 এর উপর হোল স্কয়ার। এটা দেখলাম h সমানুপাতিক t স্কয়ার, h সমানুপাতিক t স্কয়ার। এটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, টি স্কয়ার সমানুপাতিক হচ্ছে h, সুতরাং টি সমানুপাতিক হচ্ছে কি? √h। আবার আমরা দ্বিতীয় সূত্র থেকে জানি যে ভি সমানুপাতিক হচ্ছে কি? টি, সুতরাং টি সমানুপাতিক হচ্ছে কি? ভি।
তাহলে সমীকরণ বাম পক্ষ এটাকে যদি 1 নং চিন্তা করি আর এটাকে যদি 2 নং চিন্তা করি, তাহলে সমীকরণ বাম পক্ষ আর বাম পক্ষ সমান হলে সেক্ষেত্রে ডান পক্ষ সমান হয়। তাহলে আমরা বলতে পারি ভি সমানুপাতিক রুট এইচ। এটা হলো অন্য একটি সূত্র। তাহলে আমরা যদি বলি যে এইচ এর সাথে টি এর সম্পর্ক, তাহলে হবে কি এইচ এর সাথে টি এর সম্পর্কটা হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কয়ার। আবার টি এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে কি ভি সমানুপাতিক টি। আবার ভি এর সাথে যদি এইচ এর সম্পর্ক দেখি সেটা হবে কি ভি সমানুপাতিক রুট এইচ, অথবা আমরা বলতে পারি ভি স্কয়ার সমানুপাতিক এইচ। এই তিনটা সূত্রের মাধ্যমে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম পরে করব।